এই বেলতলায় গ্রামের লোকেরা আসতে ভয় পায়, সেখানে কিনা এই দুটো চুনোপুটি এসে ওপর বেল গাছে ঢিল ছুড়ছে। তোরা দেখাচ্ছি মজা। বৈশাখের গরমে প্রায়শই ওঠে কালবৈশাখের ঝড়। এমন একদিন সন্ধ্যায় কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় ধূপধাপ করে আম গাছ থেকে আম পড়ছে। এদিকে রান্নাঘরে তখন বাবিন, মিঠি, টিভিটা বন্ধ করে এবার তোরা পড়তে বস। এই হয়েছে, সারাদিন শুধু টিভি আর না হলে মোবাইল। বাইরে ঝড় উঠেছে, কোথায় গিয়ে গাছের আম কুড়াবি তা না। তখনই তাদের বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসে, আর হঠাৎ করে কারেন্ট চলে যায়। লোডশেডিং হয়ে গেল, আমি এখন কি করে কার্টুন দেখবো? হ্যাঁ, মোবাইলেতেও চার্জ শেষ, এখন আমি গেমও খেলতে পারবো না। ঠিক তখনই রুক্মিণী মোমবাতি জ্বালিয়ে নিয়ে সেখানে আসে। তোরা আজকালকার ছেলেমেয়েরা টিভি আর মোবাইল ছাড়া কিছুই বুঝিস না। আমরা যখন ছোট ছিলাম তখন এই কালবৈশাখীর ঝড় উঠলেই আম কুড়াতে ছুটতাম, আর সন্ধেবেলা কারেন্ট গেলেই কি মজা, ঠাকুরদার থেকে ভূতের গল্প শুনতাম। তোমরাও তো আমাদের গল্প তো নাও না, তুমি সারাদিন অফিসে থাকো আর মা কলের কাজে ব্যস্ত। চলো না বাবা, আজকে তুমি আমাদের একটা গল্প শোনাবে। তারপর শেখর জামা কাপড় ছেড়ে ছেলে মেয়েকে নিয়ে উঠানে গিয়ে বসে। রুক্মিণী আম তেল দিয়ে মুড়ি মেখে আর চা করে নিয়ে সেখানে আসে। তাহলে শোনাও না বাবা, আজকে একটা ভূতের গল্প শোনাও না। তখন ঝোড়ো হাওয়া কিছুটা কমে এসেছে। শেখর উঠানে বসে তাদের গল্প শোনাতে শুরু করে। আমি যখন অনেক ছোট, স্কুলে গরমের ছুটি পড়তেই মায়ের সাথে গিয়েছিলাম মামার বাড়ি। আর আমার মামার বাড়িতে ছিল গোলা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু আর পুকুর ভর্তি মাছ। আর বাড়ির উঠানে ছিল একটা মস্ত তেঁতুল গাছ। আর মামার বাড়িতে আমার জুটি ছিল আমার মামাতো ভাই পলাশ। দিদিমা আমাদের দুই ভাইকে বারবার করে বলতেন, শোন বাছারা, তোরা সারাদিন এই বাড়ির মধ্যে খেলাধুলা করবি, বাইরে কোথাও যাবি না, পুকুর পালেও যাবি না। আর খবরদার, গ্রামের শেষ প্রান্তে ওই বেলতলায় মোটেও যাবি না। বাবা শেখর, তোর মা কয়েকদিনের জন্য এখানে তোকে রেখে গেছে। দাদু দিদিমা সব কথা শুনে চলবি বাবা। কিন্তু আমি আর আমার মামাতো ভাই পলাশ ছিলাম খুবই ডানপিটে। ওই বেলতলাটাই আমাদের কেমন যেন টানতো। একদিন দুপুরবেলায়, চল ভাই পলাশ, এই দুপুরবেলায় সবাই ঘুমোচ্ছে, আমরা গিয়ে ওই বেলতলা থেকে কটা বেল কুড়িয়ে আনি, বেলের শরবত করে খাওয়া যাবে। না না, মা ঠাকুমা জানলে তোকে আমাকে দুজনকে খুব বকবে। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি, তুই চল না। এরপর তারা দুই ভাই মিলে ওই বেলতলার দিকে যায়। এ কি রে, এখানে তো দেখছি একটাও বেল পড়ে নেই। চল, আমরা দুজন মিলে বেল গাছে ঢিল ছুঁড়ি। তারপর তারা দুই ভাই মিলে ঢিল ছুঁড়ে বেল পাড়তে থাকে। আর সেই ঢিল গিয়ে লাগে বেল গাছে বসে থাকা শাকচুন্নির গায়ে। ওরে বাবা রে বাবা, মরে গেলাম রে। এমন করে ঢিল ছুঁড়ে মারলো দেখি তো। শাকচুন্নি তখন নিচের দিকে তাকিয়ে দেখে বলে, ও বাবা, এতে দেখি দুটো চুনোপুটি। বেটাদের এত সাহস! এই বেলতলায় গ্রামের লোকেরা আসতে ভয় পায়, সেখানে কিনা এই দুটো চুনোপুটি এসে ওপর বেল গাছে ঢিল ছুড়ছে। তোরা দেখাচ্ছি মজা। চল ভাই পলাশ, এবার আমরা ফিরে যাই, একটাও তো বেল পড়লো না। ঠিক তখনই শাকচুন্নি গাছ থেকে একটা পাকা বেল আর তার সাথে আরো কি যেন একটা নিচে ফেলে। ওই দেখ, ওইটা একটা বেল পড়লো রে। পলাশ ছুটে গিয়ে বেলটা কুড়োয়। তখনই সে দেখে একটা আংটি পড়ে আছে। পলাশ একটু অবাক হয়, কিন্তু আংটিটা তুলে সে নিজের আঙুলে পরে নেয়। তারপর পলাশ, এবার তাড়াতাড়ি বাড়ি চল, এই বেলের শরবত করে আমরা দুজন খাবো। তারা দুই ভাই বাড়ি ফিরে আসে।
এরপর ধীরে ধীরে সন্ধ্যা হতেই পলাশের আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। রাতে যখন সবাই খেতে বসে, ভাত দাও, আমায় আলো ভাত দাও, আলো মাংস দাও, খুব খিদে পেতে, আমার খুব খিদে পেতে, কতদিন ভালো মন্দ খাইনি, আমায় আলো খেতে দাও। তার মা তাকে ভাত দিয়েই যায় আর পলাশ গোগ্রাসে সেগুলো খেতে থাকে। এই দেখে পলাশের মা তার শাশুড়িকে বলে, মা, কি হলো বলুন তো আমার ছেলেটার? ও এমন করে খাচ্ছে কেন? ও তো কোনোদিন এত ভাত খায় না। ও কিছু না বৌমা, ছেলে মানুষ, মাংসটা বোধহয় খুব ভালো লেগেছে, তাই এত ভাত খাচ্ছে। তুমি ওকে আর একটু ভাত দাও। এর পরের দিন সকাল থেকে পলাশ আরো অদ্ভুত রকম আচরণ করতে থাকে। সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, সকলকে কামড়ে দিতে যায়, আবার কখনো দেওয়ালে জোরে জোরে নিজের মাথা নিজেই ঠুকতে থাকে। আর রাত নামলেই আসে তার ধুম জ্বর। ডাক্তারবাবু, কি বুঝছেন? আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো? ও এমন করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, তবে নারী সাধারণ মানুষের থেকে অনেক দ্রুত বেগে চলছে। এ কোনো ভালো লক্ষণ নয়। এদিকে বাবিন মিঠি এক মনে গল্প শুনতে থাকে। শেখর গল্প বলতে বলতে কিছুটা থামে। বাবা, তারপর পলাশ কাকুর কি হলো? তারপরেই তো ঘটে সেই আসল ঘটনা। একদিন রাতে আমি আর পলাশ ঘরে শুয়ে আছি, তখন নিশুতি গভীর রাত। আমি টের পাই পলাশ আমার পাশ থেকে উঠে গেল। আমি ওর পিছু পিছু যাই, আর গিয়ে যা দেখি তাতে আমার হাড় হিম হয়ে যায়। দেখি পলাশ উঠানের তেঁতুল গাছে বসে পা দোলাচ্ছে, আর তার হাত লম্বা করে বাড়িয়ে পুকুর থেকে মাছ ধরে সেই মাছ কাঁচা চিবিয়ে খাচ্ছে। কতদিন পর একটা মানুষের শরীরে ঢুকেছে, এত সহজে তো আমি বেরোবো না। যতদিন ওই আংটি এই ছেলের হাতে থাকবে, ততদিন আমি ওর মধ্যেই ভর করে থাকবো। আর রোজ রোজ বন্ডা, মিঠাই, মাছ, মাংস। এর পরের দিন সকালেই আমি মামা, মামি, দিদিমাকে সব ঘটনাটা খুলে বলি। তখনই তারাও দৌড়ে যায় ওই তেঁতুল গাছের নিচে, আর দেখে সেখানে মাছের কাটা মাথা পড়ে আছে। এখন কি হবে? এখন আমার ছেলেটাকে ওই শাকচুন্নির হাত থেকে কে বাঁচাবে? চিন্তা করো না বৌমা, আমি আজকে এক বড় তান্ত্রিক ডেকে বাড়িতে যজ্ঞ করানোর ব্যবস্থা করছি। এরপর সন্ধেবেলাতেই তান্ত্রিককে ডেকে যজ্ঞ শুরু করা হয়। ওম রিং ক্রিং ছাট, ওম রিং ক্রিং ছাট। তান্ত্রিক যতবার যজ্ঞে আহুতি দেয়, পলাশের পাগলামি ততই বেড়ে যায়। মামা, মামি তাকে শক্ত করে ধরে থাকে। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, আমি যাবো না, আমি কোথাও যাবো না। বেরিয়ে আয় বলছি, না হলে তোকে আমি। তান্ত্রিক যজ্ঞে আহুতি দিতে থাকে, আর আমি সেই সময় পলাশের হাত থেকে আংটিটা খুলে সেই যজ্ঞের আগুনে ফেলে দিই, আর সাথে সাথেই সেই শাকচুন্নি সেখানে প্রকট হয়। ওরে বাবা রে, জ্বলে গেলাম রে, চলে গেল, আমার সব চলে গেল। তারপর সেই শাকচুন্নি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। এদিকে বাবিন মিঠি এক মনে গল্প শুনতে থাকে। তারপর মিঠি বলে, তারপর কি হলো বাবা? তারপর আবার কি, সেই বেলগাছ শাকচুন্নি মুক্ত হয়ে গেল। এরপর থেকে যতবার মামার বাড়ি যেতাম, প্রতিবার ওই বেলগাছ থেকে বেল পেড়ে শরবত করে খেতাম। এরপর কারেন্ট চলে আসে। তখন রুক্মিণী বলে, এই অনেক হয়েছে গল্প শোনা, যা কারেন্ট এসে গেছে, গিয়ে পড়তে বস। বাবিন, মিঠি, তোরা জোরে জোরে পড়বি কিন্তু, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। তারপর তারা দুই ভাই বোন ঘরে গিয়ে পড়তে বসে। ঠিক তখনই তারা ছাদে কারো যেন চলার আওয়াজ শুনতে পায়।
মনে হচ্ছে কি যেন চলাফেরা করছে। ওদিকে তাদের বাড়ির ছাদে দেখা যায় একটা ভয়ঙ্কর ডাইনি। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।